বর্তমানে বাংলাদেশে প্রায় 1,2,00,000 মানুষ হৃদরোগে আক্রান্ত এবং কিছু জরিপ বলছে যে প্রতি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় 3 লাখের মতো মানুষ মৃত্যুবরণ করছে। আজ আমরা এই হৃদরোগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দিবা, যা আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হার্ট অ্যাটাকের কারণ এবং প্রতিকার। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর চয়ন সিংহ, সহকারী অধ্যাপক, হৃদরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আজকের এই চমৎকার আলোচনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যদি বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা করি, ওয়ার্ল্ড ওয়াইড এবং সেই সাথে বাংলাদেশ সহ কিন্তু হৃদরোগীদের সংখ্যাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। একটু আপনার কাছে জানার চেষ্টা করব যে অন্যান্য রোগের তুলনায় কেন হৃদরোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর সংখ্যাটা এত বেশি? ধন্যবাদ। এটা এখন বার্নিং একটা বিষয়। সারা পৃথিবীতে কিন্তু মানুষের নাম্বার 1 কিলার হচ্ছে এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক। তো আমরা জানি যে হার্ট আমাদের একটা শরীরের জন্য খুবই একটা স্মার্ট ভাইটাল অর্গান এবং প্রতি মিনিটে খুবই সুন্দর রিদমিক ছন্দে আমাদের প্রায় 60 থেকে 90 বার, অ্যাভারেজ 72 বার একটা বিট করে আমাদেরকে বাঁচিয়ে রাখছে। তো এই ইংরেজিতে একটা কথা আছে, নো হার্ট নো লাইফ। সত্যি তাই, যদি আমাদের হার্ট থেমে যায় আমাদের কিন্তু মৃত্যু অবধারিত। এবং এটার জন্য আপনি বললেন যে কেন এই মৃত্যু, ব্যাপক মৃত্যু, এর পিছনে আসলে বিভিন্ন ধরনের কারণ রয়েছে। কিছু কারণ যেগুলো আমরা পরিবর্তন করতে পারি, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলাইটাস, ওজন বেড়ে যাওয়া, আমাদের স্ট্রেস, দৈনন্দিন জীবনে এত মানসিক চাপ, ঘুম কমে যাওয়া, আমাদের বিভিন্ন নেশা জাতীয় জিনিসপত্র, স্মোকিং, ভেপিং, মদ্যপান, এই জিনিসটা, আমাদের পলিউশন, এনভায়রনমেন্টাল যে পলিউশনগুলো আছে সেইগুলো কিন্তু কিউমুলেটিভভাবে আমাদেরকে খুব কম বয়সে মানুষের ভিতর দেখা যাচ্ছে এগুলোর প্রাদুর্ভাব। আবার কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি না। যেমন ইউরোপ আমেরিকার তুলনায় আমাদের যে জেনেটিক্স, সেটা এমনভাবে ডিটারমাইন যে তাদের থেকে আমাদের হৃদরোগের ঝুঁকি কিন্তু 3 গুণ বেশি। আচ্ছা, নাম্বার 1। নাম্বার হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে দেখবেন আমাদের লংজিভিটি বেড়ে যাচ্ছে, বয়স বাড়ার সাথে সাথে হৃদরোগের প্রাদুর্ভাবও বেড়ে যায়। আবার হচ্ছে আমাদের কিছু জেন্ডার, যেমন পুরুষরা নারীদের তুলনায় কিন্তু বেশি ঝুঁকিতে থাকে। তো এইসব কারণে কিন্তু আসলে আমাদের হৃদরোগের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আচ্ছা, অর্থাৎ আমরা একটা দুটো কারণ বলতে পারি না, আসলে অনেক ধরনের অনেকগুলো কারণ আসলে, এনভায়রনমেন্টাল কারণ রয়েছে। জি, এই যে আমরা হৃদরোগের কথা বলছি, হৃদরোগ মানেই হচ্ছে তো হৃৎপিণ্ড যখন ঠিক থাকবে না। একটু হৃৎপিণ্ডের কাজ সম্পর্কে জানতে চাই। হৃৎপিণ্ড, আমি প্রথমে বলছি যে আমাদের শরীরে যে ভাইটাল 5টা অর্গান আছে তার ভিতরে হচ্ছে এটাকে মাদার অর্গান বলা হয়। আমাদের 2টা লাংসের মাঝে, আমাদের বুকের মাঝখানে একটা সুন্দর একটা পাম্পিং মেশিন, সেটা 2টা কাজ, একটা সুন্দর করে পাম্প করে ব্লাডটা আমাদের সারা শরীরে অক্সিজেনেটেড ব্লাডটা পৌঁছায় দেওয়া, এবং নিজেও কিন্তু যখন সংকোচনের মাধ্যমে শেষ হয়ে যায়, প্রসারণের মাধ্যমে নিজেও কিন্তু রিল্যাক্স হয়, ব্লাডটা পায়। তার মানে হৃৎপিণ্ডর কাজ হচ্ছে সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করা এবং সারা আমাদের শরীরকে চাঙ্গা রাখা বা বাঁচিয়ে রাখা। ঠিক আছে, এটাই হচ্ছে হৃৎপিণ্ডের মেন কাজ। আমরা সাধারণত জানি যে আসলে হার্ট অ্যাটাক হওয়া মানেই হচ্ছে যে প্রথম সাইন সিমটম বুকে ব্যথা হওয়া, চেস্ট পেন যেটাকে আমরা বলে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে এই জায়গাটা একটা কনফিউশন কাজ করে থাকে। অনেকের মধ্যে কিন্তু দেখা যায় গ্যাস্ট্রাইটিসের জন্য তার চেস্ট পেন হচ্ছে, অথবা সেটি সত্যিকার অর্থে হয়তো হার্ট অ্যাটাকের কারণ। একটু পার্থক্যটা আপনার কাছে জানতে চাই যে কোনটা আমরা বুঝবো যে না এটা আসলে গ্যাস্ট্রাইটিসের জন্য, বা কোনটা আসলে হার্ট অ্যাটাকের জন্য সেই বুকে ব্যথা হচ্ছে। রাইট। হার্ট অ্যাটাক একটা মেডিকেল ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ অবস্থা। আমাদের হার্টের রক্তনালী, যেটা বলে করোনারি আর্টারি, সেই রক্তনালীতে যদি রক্ত চলাচল অস্বাভাবিকভাবে হঠাৎ করে কমে যায় বা বন্ধ হয়ে যায়, তখন যে অবস্থাটা তৈরি হয় তাকে বলে হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক হলে ক্লাসিক্যালি আমরা জানি যে বুকের একটা মাঝখানে একটা চাপা, একটা অনুভূত হওয়া, ব্যথা হওয়া, মনে হচ্ছে বুকে পাথর চেপে ধরেছে, এবং ক্রমান্বয়ে সে ব্যথাটা গলায় চলে আসা, চোয়ালে চলে আসা, অনেক সময় বাম হাতে যাবে, অনেক সময় পেটের উপরিভাগে আসবে, কখনো কখনো পিঠেও যায়। এর সাথে শ্বাসকষ্ট হতে থাকে, ঘাম হতে থাকে, বমিও হয়ে যায়, মাথা ঝিমঝিম করে, এবং এমন একটা ফিলিংস হয় যে আমি এখন কলাপস করে যাব। এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল হার্ট অ্যাটাকের একটা সিমটম। তবে 3 গ্রুপ অফ মানুষ, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, যারা বয়স্ক মানুষ এবং নারীদের ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিডনি রোগীদের ক্ষেত্রে এইসব ক্লাসিক্যাল সিমটম মানে বুকে ব্যথা থাকে না।
সেই ক্ষেত্রে শুধু অস্বাভাবিকভাবে ঘাম, টায়ার্ডনেস, এটা নিয়েও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। আচ্ছা আচ্ছা, আর হার্টের ব্যথার পাশাপাশি অনেক সময় আমাদের যে কনফিউশনটা হয় গ্যাস্ট্রাইটিস বা জার্ড বা পেপটিক আলসার ডিজিজ বা গ্যাসের ব্যথা, সেটা হলে যেটা হয় যে চোকা চোকা বা টকটকে একটা ঢেকুর, অনেক সময় রিচ ফুড বা ভাজা পোড়া খাওয়ার পরে দেখা যাচ্ছে যে গলা বুক জ্বলে যাচ্ছে, এবং অনেক সময় হয় যে বমি করার পরে খুব কমফোর্ট ফিল করা, বা গ্যাসের ওষুধ সেবন করলাম অনেকটাই রিল্যাক্স, ঠিক আছে। কিন্তু এই ব্যথা কখনো আমাদের বাম হাতে যাবে না বা আমাদের অস্বস্তি এমনভাবে যাবে না যে, তবে অনেক সময় দুইটা ব্যথা মার্জ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যেহেতু হার্ট অ্যাটাকে হঠাৎ মৃত্যুর ঝুঁকি থাকে, এবং একটা গবেষণায় দেখা গেছে 20 থেকে 30% রোগী হসপিটালে পৌঁছানোর আগেই কিন্তু হার্ট অ্যাটাকে হঠাৎ করে আচ্ছা সাডেন ডেথ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে উচিত হবে যে ঝুঁকি না নিয়ে দ্রুত নিকটস্থ হসপিটালে চলে যাওয়াটা, কারণ হার্ট অ্যাটাকে হঠাৎ মৃত্যুর ঝুঁকি থাকে। আর গ্যাসের ব্যথা হলে ইটস ওকে, ডক্টররা যা যা পরীক্ষা করার পরে আপনাকে ডেজিগনেট করে দেবে ইউ আর মানে একটা ঝুঁকি মুক্ত আর কি, ঠিক আছে। আচ্ছা আপনি বলছিলেন যে স্পেশাল কিছু কেসের ক্ষেত্রে বা স্পেশাল কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে সাইন সিমটম কিন্তু একেবারে obvious বোঝা থাকে যায় না বা মার্চ হয়ে যায়। তার মানে কি আমরা বলতে পারি যে বুকে ব্যথা ছাড়াও কারো হার্ট অ্যাটাক হতে পারে? এক্স্যাক্টলি। আমরা জানি যে ক্লাসিক্যালি বা টিপিক্যালি একটা মানুষের যেটা হয় যে বুকে ব্যথা তখন মানুষ অ্যালার্ট হয়ে যায়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে অথবা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেক সময় মানে অনেক ডিলে হয়ে যায় ডায়াগনোসিস করতে। যেটা হয় যে আমরা জানি যে নার্ভগুলো, স্নায়ুগুলো কিন্তু ধীরে ধীরে ডায়াবেটিস রোগীদের অকেজ হয়ে যায়। এই জন্য দেখবেন যে অনেক ডায়াবেটিস রোগীর পা কেটে গেলে টের পায় না। আমাদের যে বুকের যে স্নায়ুগুলো আছে হার্টকে মানে যেগুলো কানেক্টেড, অনেক সময় এই ব্যথাটা টের পায় না, আচ্ছা সাইলেন্ট অ্যাটাক হয়ে যায়। অনেক সময় মেজর অ্যাটাক হয়েও হঠাৎ করে মৃত্যু হয়ে যায়। এই জন্য আদার্স যে সিমটমগুলো আছে, যে বুকে ব্যথার পাশাপাশি যদি কারো অনেক শ্বাসকষ্ট হয়, ঘাম হতে থাকে, খুব মানে কলাপস করে যাচ্ছে বা অস্বস্তি হচ্ছে, কোনো কিছুতে ভালো লাগছে না, দ্রুত হসপিটালে চলে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। আচ্ছা আপনি খুব চমৎকার করে এবং গুরুত্ব সহকারে বলছিলেন যে এই ধরনের বুক ব্যথা হওয়ার সময় যদি যথাসময়ে হসপিটালে না যাওয়া যায় তখনই কিন্তু আসলে মৃত্যুটা হয়ে থাকে। অনেকেই কিন্তু প্রত্যন্ত অঞ্চলে থাকে, গ্রামাঞ্চলে থাকে, তাদের পক্ষে কিন্তু রাইট টাইমে, যেটাকে আমরা গোল্ডেন আওয়ার বলে থাকি, সেই Exactly. সময়টা কিন্তু মেনটেন করা তাদের পক্ষে সম্ভব হয় না। তাদের ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি বা প্রোটোকলটা কি হতে পারে? ডেফিনেটলি এখানে সচেতনতাই পারে আসলে মানুষের হঠাৎ মৃত্যু থেকে প্রতিরোধ করা। অনেক সময় দেখবেন যে হার্ট অ্যাটাক হওয়ার আগে না কিছু সিগন্যাল দেয়। দেখবেন যে একটা মানুষের হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, কিছু মানুষের, ইয়াং মানুষদের বিশেষ করে, আবার যারা এল্ডারলি পেশেন্ট তারা এরকম হয় যে দৈনন্দিন জীবনে হাঁটাচলা করার সময় একটু অল্পতেই হাঁপিয়ে যাচ্ছে, সিঁড়িতে ওঠানামা করছে, বুকে চাপ ফিল করছে। এই অবস্থায় যদি একটা মানুষ সচেতনভাবে ডক্টরের সাথে পরামর্শ করে, ওনার প্রোফাইলিংগুলো চেক করে, নিয়মিতভাবে ওষুধ সেবন করে, এবং ডক্টর অবশ্যই তাদের সাজেস্ট করবে যে আপনার যদি কিছু ওয়ার্নিং সাইন বা রেড ফ্ল্যাগ সাইন আপনার যদি দেখা যায়, অবশ্যই আপনি দ্রুত, যত দ্রুত সম্ভব আপনি নিকটস্থ হসপিটালে চলে যাবেন, সেই ব্যবস্থাটা করতে পারে। অথবা যদি বাসায় কারোর হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যায়, তখনও আমরা কিছু সাজেশন দিয়ে থাকি। যদি আগে থেকে উনি অ্যাসপিরিন ট্যাবলেট খেয়ে থাকে, 4টা অ্যাসপিরিন ট্যাবলেট উনি একদম চিবিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলবে, শান্তভাবে বসবো। অনেক কী করে অস্থির হয়ে যায়, কি করব না করব, মোবাইল ফোন করে, কারোকে না করে দেখে টেকে বিভিন্ন ধরনের আসলে অস্থির হয়ে যায়। অস্থির না হয়ে আপনি নিজেকে বলবেন যে ঠিক আছে আমি এখন দ্রুত হসপিটালে চলে যাব। আপনার আশেপাশে যদি কেউ না থাকে 999-এ ফোন করবেন, করে আপনি যত দ্রুত সম্ভব হসপিটালে চলে যাবেন, সেটাই হবে মানে ভালো। আচ্ছা আমরা তো সাধারণত জেনে থাকি যে হার্ট অ্যাটাক বা হৃদরোগ মানেই হচ্ছে যে সেটা বয়স্কদের একটা রোগ, Exactly. 40 ঊর্ধ্ব যারা মানুষ, কিন্তু এখন কিন্তু কম বয়সীদের মধ্যে হৃদরোগ দেখা যাচ্ছে, তাদের হার্ট অ্যাটাক হচ্ছে এবং তারা কিন্তু মৃত্যুবরণও করছে। এর কারণটা আসলে কি? আপনি ঠিকই বলেছেন, ইদানিংকালে দেখা যাচ্ছে যে প্রায় 5টা হার্ট অ্যাটাকের ভিতর 1 থেকে 2টা কিন্তু খুব ইয়াং বয়সে হচ্ছে। যে আমাদের যখন গোল্ডেন টাইম, তখন লেখাপড়া শেষ হলো, এখন মানুষকে আমি আমার ফ্যামিলির জন্য, নিজের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য করব, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা বুকে ব্যথা, হসপিটালে গেছে হার্ট অ্যাটাক। এই যে ব্যাপক যে খুব কম বয়সে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তার পিছনে আমাদের কিছু লাইফস্টাইল ফ্যাক্টর, বিশেষ করে আমাদের খাদ্যাভ্যাস। অনেক আমরা ইয়াং বয়সে এখন দেখবেন যে যারা শহর অঞ্চলে থাকে, জাঙ্ক ফুডের প্রতি খুব আসক্তি। হ্যাঁ, এগুলো খেতে কিন্তু ভালোও লাগে, কিন্তু একটা লিমিট আছে। অনেক সময় হয় যে আমরা এটা অভ্যাসে পরিণত করে ফেলি। হ্যাঁ, আদার্স যে ফুডগুলো আছে যেমন ভেজিটেবল, সবজি, ঠিক আছে, এইগুলো আমরা অনেক সময় এড়িয়ে চলি। 2 নম্বর হচ্ছে আমাদের
এই যে স্ট্রেস, আমাদের সব কিছুই মনে হয় এখনই শেষ করে দিতে হবে, এখনই সব কিছু পেতে হবে, ঠিক আছে, একটা ক্রেভিং কাজ করে, ওকে উই শুড মানে কন্টিনিউ একটা স্লো অ্যান্ড স্টেডি যাব। দেন হচ্ছে আমাদের ঘুমের অপতুলতা। আচ্ছা, আমরা অনেক সময় হয় কি যে আগে খুব অনেক রিক্রিয়েশনাল গেম হইতো, এখন ফুটবলের মৌসুম, আমরা ফুটবল খেলা দেখি, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আমরা রিক্রিয়েশনাল আউটডোর গেমসের পরিবর্তে মোবাইলে দেখবেন অনেক আসক্তি, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। এই যে টাইম কনজিউমিং, ফলশ্রুতিতে আমাদের রাইট টাইমে ঘুমানো হচ্ছে না, আমাদের ওজন বেড়ে যাচ্ছে। এবং একসময় হয় যে রাত জাগলে আমাদের প্রপারলি কাজটা সঠিক সময়ে সম্পন্ন করতে না পারার জন্য অনেক সময় স্ট্রেসে পড়ে যায়। এই স্ট্রেস কিন্তু একটা খুব আমাদের ডিস্ট্রেস করে আর কি, ঠিক আছে, এইগুলো। দেন হচ্ছে আমাদের নেশা। আমি আসলে মানে এই নেশা আসলে এক একভাবে মানুষ এক একভাবে হয়। অনেক সময় মনে করে আমি তো স্মোক করছি না, ভেপিং করছি, এটা মনে হয় ভালো, আবার আমি তো এটা করছি না, আরেকটা জিনিসে হয়ে গেল। এই জিনিসগুলো এবং সচেতনতার অভাবের জন্য দেখা যাচ্ছে আমার ডায়াবেটিস হচ্ছে বা প্রেশার হচ্ছে বা কোলেস্ট্রল বেশি, বা এই জিনিসগুলো যে নিয়মিতভাবে একটা পরিমাপ করা বা একটা ফলো আপ করা উচিত, এইসবের অভাবে অনেক সময় দেখা যাচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে আকাশ থেকে বজ্রপাতের মতো, মানে এইগুলো তো একদিনে আসলে হওয়াটা অস্বাভাবিক, ঠিক আছে। তো এইগুলো আসলে বিভিন্ন ফ্যাক্টরগুলো রেসপন্সিবল। আচ্ছা, আপনি স্ট্রেসের কথা বলছেন এবং আপনি ঘুমের কথাটা বলছেন। আমরা কিন্তু বিভিন্ন পরিসংখ্যানে কিন্তু দেখেছি যে বর্তমানে যত হার্ট অ্যাটাকের পেশেন্ট রয়েছে, বিশেষ করে যাদের বয়স কম, তাদের ক্ষেত্রে জরিপ করা হয়েছে যে তাদের একমাত্র কারণে কিন্তু বলা হচ্ছে যে স্ট্রেস, কম্প্যারিজন, প্রফেশনালগত কিছু স্ট্রেস, পারিবারিক কিছু সমস্যা এবং ঘুমের কথা যেটি বলছিলেন যে অপ্রতুল ঘুমের জন্য তাদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে। তার সাথে তারা যোগ করেছে ওবেসিটি অথবা ওভারওয়েট। আপনার কাছে আসলে কি মনে হয় যে এই ছোটবেলা থেকেই যদি এই সঠিক অভ্যেসগুলি গড়ে তোলা যায় তাহলে কি কিছুটা ঝুঁকিটা আমরা কমাতে পারি? ডেফিনেটলি এটা ট্রিমেন্ডাস একটা রোল রয়েছে। আমাদের ঘুম এমন একটা জিনিস যে আমাদের বডিকে একদম কাম অ্যান্ড কোয়াইট করে দেয়। আমাদের বডিতে দুইটা সিস্টেম থাকে, একটা এক্সাইটেটরি সিস্টেম যেটা সিম্প্যাথেটিক সিস্টেম বলে। ঘুমলে যেটা হয় একদম কাম হয়ে যায়, দেখবেন যে আপনি একটা ফ্রেশ ঘুমের পরে আপনি যা করছেন ভালো লাগছে, আর হার্টও কিন্তু রেস্ট পায়। আপনি দেখবেন যে একটা খুব মেমোরি ভালো থাকে, কাজের প্রতি একটা এনার্জেটিক একটা মোড চলে আসে, সব কিছু মানে খুব র্যাপিডলি হয়ে যাচ্ছে। আর যদি আপনার ঘুম ভালো না হয়, আপনি একটা ডিস্টার্ব মোডে চলে আসবেন অফিসে, আপনি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারবেন না। হার্টও কিন্তু এই যে দিনের পর দিন একটা সাবসিকুয়েন্ট একটা সময় যেতে 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 হার্টও কিন্তু একসময় নিতে পারে না। তো ঘুমের একটা, আবার ওবেসিটি বললেন যে আমাদের ওবেসিটি কিন্তু একটা সাইলেন্ট কিলার। বিশেষ করে আমাদের মানে দেহের জন্য ওয়েস্টার্ন থেকেও কিন্তু ইউরোপিয়ানদের, আমাদের এশিয়ানদের বিএমআই কিন্তু অনেক কমায় দিয়েছে। বলছে যে আমাদের 25 বিএমআই গেলে কিন্তু আমাদের ওবেসিটি। সেই ক্ষেত্রে দেখলেন এশিয়ান এবং ইউরোপ মানে ওয়েস্টার্ন এবং আমেরিকানদের কিন্তু বিএমআই 30-এর বেশি হয়ে গেলে ওবেসিটি। আমাদের যেটা খেলে যেটা হয়, আমাদের বেলি ফ্যাট তৈরি হয়ে যায়। এই বেলি ফ্যাটগুলো কিন্তু ইনফ্লামেটরি কিছু সাইটোকাইন তৈরি করে, যেটা আমাদের রক্তনালীতে একদম শুরু করে দেয়। তো আমাদের আইডিয়াল মাপ হচ্ছে আমাদের বডি ওয়েটের সাথে যদি ওয়েস্ট সারকামফারেন্স, ছেলেদের ক্ষেত্রে 35 ইঞ্চি রাখা লাগবে, মেয়েদের ক্ষেত্রে 32 ইঞ্চি। অনেক সময় দেখবেন যে অত বেশি হাইট না, কিন্তু তার বেলি ফ্যাট বেশি, বসে বসে থাকা হয় বেশি। এটার জন্য কিন্তু আমাদের খুব প্রিম্যাচিওর, আপনি যেটা বললেন যে কম বয়সেও কিন্তু আমরা হার্ট অ্যাটাক পাচ্ছি। তো আমাদের কি করতে হবে? ঘুমের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। গুড কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ স্লিপ, আমরা বলি আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটাও তৈরি করতে হবে। প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা। ঘুম এমন একটা প্রিসিয়াস জিনিস, সেটাকে আমরা নেগলেক্ট করি। ঘুম বাদ দিয়ে দেখা যাচ্ছে অনেক কিছু করছি, কিন্তু ঘুমের সাথে জিরো টলারেন্স। 2 নম্বর হচ্ছে ওয়েট। আপনি দেখবেন যে আমাদের যে যত প্লেয়ার আছে, মেসি বলেন, রোনাল্ডো বলেন, তারা কি ফিট, তার একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে ফিটনেস। এই ফিটনেসটা আপনাকে যেমন দেখতেও ভালো লাগবে, আপনার সমস্ত মানে এক্সারসাইজ করলে দেখা যায় 13 ধরনের ক্যান্সার প্রতিরোধ হয়, হার্টের ডিজিজ প্রিভেন্ট হচ্ছে। দেখবেন যে যারা অনেক কিছু খেলার ভিতর থাকে তাদের মুডটুটো ভালো থাকে, এনার্জেটিক লাগে তাদেরকে। সো ওজন কিন্তু আদর্শ ওজন বজায় রাখতে হবে।
আচ্ছা, যেহেতু আসলে প্লেয়ারদের প্রসঙ্গটা চলে আসলে আমরা গত বছরই আমি বলবো হয়তো দু এক বছরের মধ্যেই তামিম ইকবাল তিনি Right. হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন এবং সবার একটা প্রশ্ন ছিল যে তিনি তো অ্যাথলেট, তিনি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করেন, কিন্তু তার কেন হার্ট অ্যাটাক হবে? Exactly. পরবর্তীতে যেটি এসছে যে তিনি চেইন স্মোকার ছিলেন। এই বিষয়টা একটু বিস্তারিত জানবো যে আসলে আচ্ছা, কেন এটা একটা হয়েছে? পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। তো আমরা জানি আসলে ধূমপান তো আসলে ইনজুরিয়াস টু হেলথ, নট কিন্তু অনলি। এক্ষেত্রে আসলে আমাদের অডিয়েন্স যারা রয়েছে তাদের মধ্যে আসলে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে থাকা সত্ত্বেও কেন হার্ট অ্যাটাক হবে? এক্স্যাক্টলি, আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা মেজার যেটা আমাদের রিস্কটা কমায় দেয়, কিন্তু আদার যে ফ্যাক্টরগুলো আছে যেমন ধূমপান, মদ্যপান আর জেনেটিক্স, ওনাদের কিন্তু স্ট্রং জেনেটিক্স আছে, মানে বংশগত কারণ। দেখা গেল কারোর অনেকে এরকম ইয়াং মানুষদের হার্ট অ্যাটাক পায় যে তাদের ধূমপান করে না, উনি রেগুলার হাঁটাহাঁটি করে, জিম করে, ওনার একদম লাইফস্টাইল খুবই ভালো, কিন্তু বংশগত কারণ যেটা খুবই স্ট্রং সেটা কিন্তু আমরা স্পেয়ার করতে পারি না। আচ্ছা, এদের যাদের বংশগত একটা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের জন্য আসলে সচেতনতা আরও একটু বেশি দরকার। নিয়মিতভাবে প্রেশারটা চেক করা, সুগারটা দেখা, কোলেস্ট্রল দেখা, আইডিয়াল বডি ওয়েট ঠিক আছে কিনা, ডক্টরের সাথে পরামর্শ করা যে হোয়াট ক্যান আই ডু নেক্সট, কী করা উচিত। তাদের ক্ষেত্রে আমরা আরও কিছু মেজার বলি। তার নিশ্চয়ই স্ক্রিনিং এর আওতায় আসতে Exactly, পারে। early এই স্ক্রিনিংটা আসলে কত বছর বয়স থেকে শুরু করা উচিত সেটাই বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি বলছিলেন যে যাদের জেনেটিক কিছু বিষয় রয়েছে, অর্থাৎ বংশগতভাবে তাদের কার্ডিয়াক কোনো প্রবলেম রয়েছে, বাবা মা অথবা দাদা দাদি, তাদের যে নেক্সট জেনারেশন তাদের কার্ডিয়াক ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তারা আসলে কত বছর বয়স থেকে স্ক্রিনিংয়ের আওতায় তাদের আসা উচিত বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। এটা আসলে এমন একটা ব্যাপার যেটা আপনি স্পেয়ার করতে পারবেন না। তাদের জন্য দেখা যাচ্ছে আর্লি স্ক্রিনিং। আমরা সাধারণত আমাদের দেশে যেহেতু আর্লি 30তেই হয়ে যাচ্ছে, এগুলো 30 বছরের বয়সের পর থেকে আমরা বলি রেগুলার একটি স্ক্রিনিং থাকা, তাদের ক্ষেত্রে আরও আর্লি। দ্যাট মিনস 20 বছরের বয়সের পর থেকে, 20 বছর আগেও কিন্তু সম্ভব। যদি তাদের ওজন বেড়ে যায়, সিমটম থাকে, দেখা গেলো সে খেলাধুলা করছে, স্কুলে যাচ্ছে, তা যদি সিমটম ফিল করে যে না মাঝে মাঝে আমার চেস্টে টাইটনেস ফিল করি, হাঁপাই যাচ্ছে অল্পতে, ওজন বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আর্লি স্ক্রিনিংও আমরা করতে বলি, ঠিক আছে। সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনিংয়ের আওতায় আমরা প্রেশারটা পরিমাপ করতে বলি, আমাদের কোলেস্ট্রলটা দেখা উচিত, আমাদের ডায়াবেটিসটা কেমন আছে, হচ্ছে কিনা, কিডনিটা দেখা উচিত কেমন আছে, এবং কিছু জেনেটিক, বিশেষ করে আরেকটা লিপিড এখন খুবই বার্নিং, লাইপোপ্রোটিনে, সেটাও কিন্তু আমরা পরিমাপ করতে বলি। এবং একটু আগে বললাম যে ওয়েস্ট সারকামফারেন্স, সেন্ট্রাল ফ্যাট কেমন আছে সেটাও কিন্তু আমরা পরিমাপ করতে বলি। আচ্ছা, আমরা তো জানি যে কার্ডিয়াক রিলেটেড টেস্টের প্রথম বা প্রধান যদি কোনো টেস্ট থাকে সেটা হচ্ছে ইসিজি। অনেকের ক্ষেত্রে আমরা এটা খেয়াল করেছি যে ইসিজি তার নর্মাল এসছে, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে তার কার্ডিয়াক অ্যারেস্ট হলো বা কার্ডিয়াক অ্যাটাক হলো, হার্ট অ্যাটাক হলো তার। এটা আসলে কেন হয়ে থাকে? ইসিজিটা এমন একটা অসাধারণ টেস্ট, ইসিজি আবিষ্কারের জন্য কিন্তু একজন নোবেল পেয়েছিল। এটা চিপ এবং সব জায়গায় দেখবেন অ্যাভেলেবেল, করতে খুব একটা টাকাও পয়সাও লাগে না আশেপাশে, এবং এখন পোর্টেবল ইসিজি মেশিনও আছে, আপনি চাইলে একটা নৌকার ভিতরেও ইসিজি করতে পারেন, এরকম একটা ব্যাপার। তো ইসিজি অনেক সময় হার্ট অ্যাটাকের আমরা প্রাইমারি একটা টেস্ট করে থাকি ইসিজি, কিন্তু ইসিজি কিন্তু নর্মাল থেকেও 6 থেকে প্রায় 20% মানুষের হার্ট অ্যাটাক হয়ে থাকে। যে রোগীগুলো ইসিজি নর্মাল থাকে সেইগুলোকে আমরা বলি নন এসটি এলিভেটেড এমআই বা এনএসটিএমআই। সেক্ষেত্রে আমরা আদার কিছু পরীক্ষা করি, বিশেষ করে আমাদের টোপোনিন হার্টের মাসেলের ভিতর থাকে। হার্ট যদি কখন ইস্কেমিয়া অথবা রক্ত চলাচলে বা এটা সাফার করে, তখন এই টোপোনিন ব্লাডে লিক করে, তখন আমরা সেটা দেখে করি। প্রয়োজনে আরও কিছু অ্যাসিস্ট করি, যেমন আমরা ইকো করি, এবং ডেফিনেটিভ যে ইনভেস্টিগেশন করোনারি অ্যানজিওগ্রাম, সেটা করে হার্টের রক্তনালীতে কোথায় ব্লক হয়েছে, কতটুকু ব্লক হয়েছে, কত পার্সেন্ট আছে, এই রোগের ফার্দার ট্রিটমেন্ট কী হবে, তখন আমরা সুন্দর করে ডিটারমাইন করে দিই। আচ্ছা, একটু জানবো যে এনজিওগ্রামের ক্ষেত্রে আমরা তো দেখেছি যে অনেকের ক্ষেত্রে একটা দুটো ব্লক পাওয়া যায়, অনেক ক্ষেত্রে রোগীরা কিন্তু তখন আর স্টেন্টিং করতে চায় না বা রিং পরাতে চায় না। বিকল্প হিসেবে ওষুধের মাধ্যমে বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কি তিনি সুস্থ থাকতে পারেন? এটা খুবই একটা বার্নিং একটা ইস্যু, যে অনেক সময় হার্ট অ্যাটাক হয় যে রক্তনালীতে, আমরা বলছি যে ধীরে ধীরে প্লাক হয়ে হঠাৎ করে যদি রক্তনালী বন্ধ হয়ে যায়,
তখন আমরা অ্যানজিওগ্রাম করে দেখি একটা রক্তনালী হয় সম্পূর্ণ বন্ধ অথবা 99% বা 98%। 70%-এর উপরে যদি কোনো ব্লক থাকে তখন আমরা বলি ক্রিটিক্যালি ব্লক। তখন আইডিয়ালি যেটা করা উচিত, ওষুধের পাশাপাশি ওনার যদি সামর্থ্য থাকে, কারণ হার্ট একটা খুব এক্সপেন্সিভ একটা মানে অর্গান, বা আমি আগেই বলছি এক্সপেন্সিভ ডিজিজ যদি হয়ে থাকে, এটা একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন। ধরেন একটা নদীর ভিতরে আগে লঞ্চ চলাচল করতো বা জাহাজ, এখন চর পড়ে গেছে, আপনি যদি চরটা ক্লিয়ার না করেন তখন তো আপনি জাহাজ যেতে পারবে না, লঞ্চও যেতে পারবে না। তখন মানে আইডিয়ালি করা উচিত ওইটা ক্লিয়ার করে দেওয়া। তখন রোগীদেরকে আমরা বলি যে আপনার যদি সামর্থ্য থাকে আপনি স্টেন্টিং করে নেওয়াটাই আপনার জন্য দরকার। যেহেতু আমাদের দেশে যেটা হেলথ ফ্যাসিলিটি, যেটা আমরা বলি যে আসলে বিমা, স্বাস্থ্য বিমা, এটা না থাকার জন্যই আমরা অনেক রোগীগুলোকে আসলে ওষুধের মাধ্যমে রাখি এবং ফলো আপ করি। অনেক রোগী এতে ভালো থাকে, কিন্তু আবার পাশাপাশি লাইফস্টাইলও মডিফিকেশন করি। হ্যাঁ, তবে আসলে যেটা হওয়া উচিত প্রতিরোধ করাটা আমাদের সবারই দরকার, কারণ হার্টের রোগী খুব আসলে এক্সপেন্সিভ একটা রোগ। যেটা আপনি বলছেন যে ট্রিটমেন্ট একটু এক্সপেন্সিভ এবং যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য আসলে এই ধরনের স্টেন্টিং বা বাইপাস করাটা, সিএবিজি করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এক্ষেত্রে একজন কার্ডিওলজিস্ট হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এখানে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের যারা রয়েছে তাদের জন্য বা স্বল্প আয়ের মানুষদের জন্য আসলে বিনামূল্যে বা স্বল্প মূল্যে এই ধরনের হৃদরোগের যে চিকিৎসা সেটা আসলে সুব্যবস্থা করে দেওয়ার আসলে এখন সময়ের দাবি একটা, ঠিক আছে, যে একটা এটা লাইফ সেভিং জিনিস। আপনি যদি আমরা বললাম যে একটা সঠিক সময়ে যদি ট্রিটমেন্ট না করা যায় তাহলে কিন্তু হঠাৎ করে মানুষের মৃত্যু। এবং কিভাবে প্রতিরোধ করব সেটা একদম ছোটোবেলা থেকেই স্কুল লেভেলে পাঠ্য পুস্তকে সেটা এনরোল করা। আমাদের মাস মিডিয়া, আমাদের আজকে আলোচনা করতেছি, এটাও একটা রোল। আমাদের বিলবোর্ড যে দিবসগুলো আছে, আমাদের হার্টের মানে দিবস, হাইপারটেনসিভ ডে আছে, এবং হসপিটাল প্রতিটা ডিস্ট্রিক্ট লেভেলেও এমন একটা যে মানে হার্টের ট্রিটমেন্টের ব্যবস্থা থাকা উচিত যে এই রুগীটা এই মানে হার্ট অ্যাটাক হলে সেজন্য একটা সার্টেন অ্যামাউন্টের ফ্যাসিলিটি পায়। কিছু লাইফ সেভিং যে ড্রাগসগুলো আছে, যেমন আমরা যে ডিসকাস করলাম যে হার্ট অ্যাটাকের পরে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে অ্যানজিওগ্রাম করে রিং পরানো। কিছু লাইফ সেভিং ওষুধও আছে, থ্রোম্বোলাইটিক্স বলা হয়। এই ওষুধগুলো যাতে সে বিনামূল্যে পায় এবং নেসেসারি কিছু মেডিকেশন। আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু তারা স্টেন্টিং ফ্রি দেয়। আচ্ছা, প্রাইমারি পিসিআই যেটা বলে থাকি সেটা কিন্তু স্টেন্টিং পুরা ফ্রি। তো এরকম একটা গভর্নমেন্ট অনেক কিছু করছে বা করার সুযোগ আছে। আমাদের সমাজের অনেক মানুষও আছে কন্ট্রিবিউট করে, নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে, ঠিক আছে। এরকম একটা হসপিটালে ফ্যাসিলিটিও থাকা উচিত। আমাদের ওষুধ শিল্প অনেক রিস্ক, ভবিষ্যতে আমাদের দেশে স্টেন্ট তৈরিও হবে, সেই ক্ষেত্রে আরও আমরা সুযোগ সুবিধা পাবো। তবে এবং স্বল্প আয়ের মানুষদের কিন্তু সচেতন থাকাটাও একটু দরকার, কারণ দেখা যাচ্ছে তাদের লাইফস্টাইল অনেক সময় হয় না যে প্রচুর পরিমাণে আমরা কার্বোহাইড্রেট কনজিউম করে ফেলছি। সো যেভাবে প্রোটেক্টিভ মেজার নেওয়া উচিত, আমরা অনেক সময় দেখেন আমাদের মন খারাপ, কিন্তু মন খারাপে নিয়েও কিন্তু কাজ করি। আমাদের ফিজিক্যাল ইলনেসকে আমরা অনেক গুরুত্ব দিই, এই যে হিল হয় না, দেখা যাচ্ছে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাচ্ছে। সবারই কিন্তু রোল আছে, রাষ্ট্রের রোল আছে, যার হার্ট অ্যাটাক হচ্ছে তারও কিন্তু দায়িত্ব আছে। তো সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসলে আমরা এটাকে মিটিগেট করতে পারি। আচ্ছা, অর্থাৎ আমরা শুধুমাত্র যে গভর্নমেন্টের কথা বলে থাকি যে তারা আসলে স্বাস্থ্য খাতে কতটুকু কি ব্যয় করলো, তার থেকে বড় কথা হচ্ছে ব্যক্তিগতভাবে সচেতন। ডেফিনেটলি এটা রোলও আছে, হিউজ রোল আছে, ঠিক আছে। আমরা এমন অনেক রোগীদেরকে পেয়েছি যাদের স্ট্যান্টিং করা হয়েছে বা বাইপাস করা হয়েছে, তার পরবর্তী অর্থাৎ 1-2 বছরের মধ্যে তাদের আবারও হার্ট অ্যাটাক হলো। এর কারণটা আসলে এক্স্যাক্টলি, একটু আগে আমাকে হসপিটাল থেকে ফোন দিয়েছে যে একটা রুগী, তার বয়স হচ্ছে মাত্র 62 ইয়ার্স, ওনার স্টেন্টিং করা ছিল 1.5 বছর আগে, উনি বুকে ব্যথা নিয়ে এখন আসছে, ওনার প্রেশার 170/100। তা বললাম হিস্ট্রিটা নিয়ে দেখলাম যে উনি এখন ওষুধ ছেড়ে দিয়েছে। অনেকে ওভার কনফিডেন্ট থাকে যে আমি তো এখন বাইপাস করে আসছি বা স্টেন্টিং করে আসছি, আমার এখন ওষুধ খাওয়ার দরকার নাই। কিন্তু আমরা বারবার করে কাউন্সিলিং করে দিই যে আপনি 2-3টা ওষুধ সারা জীবন খেতে হবে। একটা রক্ত পাতলা করার ওষুধ এবং স্ট্যাটিন বা কোলেস্ট্রলের ওষুধ। পাশাপাশি যদি আপনার অন্য রোগ থাকে, যেমন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করেন, আপনি প্রেশার থাকলে প্রেশার নিয়ন্ত্রণ করেন, এবং একটা সুস্থ ধারার লাইফস্টাইল লিড করবেন। অনেকে হয় খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেকে ফিনান্সিয়াল কষ্ট থাকে। ফিনান্সিয়াল বার্ডেন থেকে আমার কাছে মনে হয় সচেতনতা, কারণ বাইপাস বা হচ্ছে স্টেন্টিংয়ের পরে কিন্তু স্বাভাবিকভাবে সুন্দর করে লাইফস্টাইল লিড করা সম্ভব। কিন্তু অনেকে মনে করে কি না এটা মানে করছি, দেখা গেলো ধূমপানের ক্ষেত্রে একটু আগে বলতেছিলাম,
আবার ক্রেভিং হয়ে যায়, ছাড়তেই পারে না, মনে করে যে না এটা না খেলে আর জীবন চলবেই না। তো আসলে মানে ওষুধের পাশাপাশি ভালো লাইফস্টাইল এগুলোর কিন্তু গুরুত্ব রয়েছে, না হলে আবার যেটা বললেন যে আবার রক্তনালীগুলো শুরু হয়ে আবার হার্ট অ্যাটাক হয়ে চলে আসে এরকম। কারো ক্ষেত্রে হয়তো দেখা গেল যে কারো হয়তো বুকে ব্যথা নেই, কখনো হয়তো ইসিজি করা লাগেনি, বা ইসিজি করলে ইসিজির রিপোর্ট ভালো ছিল, তার ইকো রিপোর্ট ভালো ছিল, কিন্তু পরবর্তী কোনো একটা সময়ে তিনি হঠাৎ করেই তার হার্ট অ্যাটাক হলো বা কার্ডিয়াক অ্যারেস্ট হলো। এই ক্ষেত্রে তার মূল কারণটা কি থাকতে পারে? এটি কি বংশগত কোনো কারণ? হয়তো তার অনেক রিস্ক ফ্যাক্টর আছে, সে গুরুত্ব দিচ্ছে না। আবার অনেক সময় ইয়াং মানুষ মনে করে আমার আবার হার্টের ব্যথা, কিসের ব্যথা, আমি তো ইয়াং। ঠিক আছে, তাদের ক্ষেত্রে যেটা হয় যে হঠাৎ করে একটা স্টেজ দেখা গেলো যে সে কোনোদিন ফুটবল অত বেশি খেলে না, একটা হঠাৎ করে ম্যাচ খেলছে। আপনি জানেন সৌরভ গাঙ্গুলি কিন্তু জিমে হার্ট অ্যাটাক হয়েছিল। তো অনেক বেশি স্ট্যানার যদি কোনো অ্যাক্টিভিটি সাডেনলি করা যায় তখন সাপ্লাই ডিমান্ড মিসম্যাচের জন্য কিন্তু, অথবা তার অ্যাথেরোস্ক্লেরোটিক একটা প্লাক রাপচার হয়ে যায়, ভালনারেবল প্লাক। এবং এই ঘটনাটা কিন্তু আমরা ইদানিং অনেক বেশি দেখতে পাচ্ছি যে জিমে হার্ট অ্যাটাক হয়েছে। এক্স্যাক্টলি। সো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকাস্টমড করা, আমরা ধীরে ধীরে শুরু করা, স্লো অ্যান্ড স্টেডি। ওকে, প্রথম দিন আমরা যে এনার্জেটিক থাকে, যেমন আমার বড় ভাই ব্যাংকার, সে হচ্ছে জিমে ভর্তি হয়েছে, সে আমার কাছে বললো যে কিভাবে আমি শুরু করতে। আমি বলছি ওকে, তুমি যাবা, দু একদিন খালি সিম্পলি ট্রেডমিলে হাঁটো, তারপর আস্তে 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 টার্গেট করো, ঠিক আছে, তারপরে তুমি বেলিকে টার্গেট করো। এরপরে তুমি একটা ধরো 2-3 মাস যাওয়ার পরে তুমি আস্তে 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 ভিগোরাস এক্সারসাইজ শুরু করবা। সাধারণত যারা সুস্থ সুন্দর থাকতে চায়, ফিট থাকতে চায়, কার্ডিও এক্সারসাইজগুলো তারা করে। এই কার্ডিও এক্সারসাইজগুলো আসলে কতটুকু হার্ট অ্যাটাককে আসলে প্রিভেন্ট করার জন্য চমৎকারভাবে কাজ করতে পারে? এটা খুবই ট্রিমেন্ডাস। আমি বললাম যে এক্সারসাইজ এমন একটা জিনিস, আপনি দেখবেন যে যারা এক্সারসাইজ করে তাদের লুকসটাই ডিফারেন্ট থাকে, তাদের কনফিডেন্স লেভেল অন্যরকম থাকে, তাদের যে বডিতে হ্যাপি হরমোনগুলো আছে, আমরা জানি সেরোটোনিন, ডোপামিন, এন্ডরফিন, হ্যাপি হরমোনগুলো রিলিজ হয়, তারা মানে অন্যরকম, তাদের যে চলাফেরা মুভমেন্টই ডিফারেন্ট। এবং আমার মনে হয় সবাইকে ইনভেস্ট মানে তার নিজের জন্য হোক বা ফ্যামিলির জন্য হোক টাইম ইনভেস্ট করা উচিত। নিজের টাইম, মি টাইম, সে এক্সারসাইজে কিছু কম্প্রোমাইজ করবে না। এবং আশেপাশে যে আপনি যে জিমে যেতে হবে নট নিডেড। ধরেন আপনি একটা জায়গায় যাচ্ছেন 10 তলা, আপনি 3 তলা পর্যন্ত হেঁটে ওঠেন, ঠিক আছে, আবার 3 তলা পর্যন্ত নামেন, আপনি গাড়িটা একটু দূরে রেখে আপনি মানে হেঁটে যান, ঠিক আছে, এবং টার্গেট করবেন যে প্রতিদিন, এখন তো অনেকের স্মার্ট ওয়াচ থাকে, সেটাকেও কাউন্ট করতে পারে, এটা খুবই স্ক্রিনিং ভালো একটা টুল, ঠিক আছে। আপনি বসে আছেন অনেকক্ষণ ধরে, আপনি একটু কিছু প্লাঙ্ক করে ফেলেন, ওঠবস করে ফেলেন, ঠিক আছে, জাম্পিং জ্যাক্স করে ফেলেন, পানি খান, মানে মাথায় সেট থাকবে আমার একটা হেলদি লাইফ লিড করতে হবে আর কি। এবং সারাউন্ডিংয়ের মানুষগুলো আপনাকে অলওয়েজ স্টিমুলেট করবে, ওকে। এবং গ্রুপ ওয়াইজ, হ্যাঁ, গ্রুপ ওয়াইজ এক্সারসাইজ করলে অনেক প্লিজেন্ট ফিলিং হয়। যেমন আমি প্রতি শুক্রবার রমনায় যাই হাঁটে, ঠিক আছে। তো মাঝে মাঝে আমার দেখা গেলো আমি যেতে না চাইলেও আমার ছেলে আমাকে, আমার ওয়াইফ আমাকে, আমার মা আমাকে বলে যে এই শুড গো, সবাই মিলে যায়। এই যে গ্রুপ একটা এই করা, সবারই স্বাস্থ্যের দিকে আসলে খেয়াল, অর্থাৎ একজন আরেকজনকে এনকারেজ করা। আমরা এই হৃদরোগ সংক্রান্ত আরো অনেক বিষয় নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার কাছে এখন একটু জানার চেষ্টা করব যে আমরা জানি যে কার্ডিয়াক অ্যারেস্ট যাদের হয়ে থাকে সাধারণত ট্রিটমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকে সিপিআর। একটু সিপিআর সম্পর্কে জানবো যে এটা তো সাধারণত আসলে হেলথ কেয়ার প্রোভাইডার যারা থাকে, এবং স্পেশালি আমি যদি বলি যে ডাক্তাররা, এটার জন্য আলাদাভাবেই ট্রেন আপ একজন হেলথ কেয়ার প্রোভাইডার থাকে যারা সিপিআর দিয়ে থাকে। একটু আমাদেরকে যদি বলতেন যে ডাক্তাররা ছাড়া, হেলথ কেয়ার প্রোভাইডার ছাড়া অন্যান্য স্বাভাবিক মানুষ যারা রয়েছে তাদেরকে আসলে সিপিআর এর ট্রেনিং নেওয়া দরকার আছে। ডেফিনেটলি, কারণ কার্ডিয়াক অ্যারেস্টের প্রাথমিক ধাপ হচ্ছে একটা ভালোভাবে সিপিআর, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট বন্ধ হয়ে গিয়েছে, তো হার্ট বন্ধ হয়ে গেলে আমাদের ব্রেনে অক্সিজেন যায় না, হঠাৎ করে কলাপস করে যায়। আপনি একটা কার্ডিয়াক অ্যারেস্ট হঠাৎ করে দেখা গেল এরকম যে একটা রুগী দেখা গেল মসজিদে নামাজ পড়তে গিয়েছে, আমার সামনে এরকম একটা ঘটনা ঘটছে। রাস্তায় আমি একবার যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা রুগী পড়ে গেল, একটা লোক পড়ে গেল আর কি। তো প্রথমে আমি যেটা করলাম যে তার কাছে গেলাম যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা, দেখলাম যে উনি একটু স্লো ব্রিদিং হচ্ছে। আমি পালসটা চেক করলাম ক্যারোটিড আর্টারিতে, দেখলাম যে পালসটা নাই।
তখন যেটা করলাম যে আমি তাকে জাস্ট চিৎ করে শোয়াই দিয়ে আমার 2 হাত দিয়ে এরকম তাকে বুকে পাঞ্চ করলাম। আচ্ছা। এবং মিরাকেলে যেটা হলো যে 15টা জাস্ট আমি ইফেক্টিভ যে মানে পাম্প করা আর কি, সেটা দেওয়ার পরে সে আজকে এরকম উঠছে আর কি। আমি মনে করব নট অনলি ডক্টর, নট অনলি হেলথ কেয়ার প্রফেশনাল, সবাই স্কুল লেভেল থেকে, ঠিক আছে, এটা সবাই জানলে তো কোনো ক্ষতি না, একটা ইফেক্টিভ আপনি জিনিস এবং জানেন। বিশেষজ্ঞরা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছেন যে আসলে সাধারণ মানুষ যারা রয়েছে প্রত্যেকই আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি যারা রয়েছে, কোম্পানি যারা কাজ করছে, প্রত্যেকেই সিপিআর এর একটা বেসিক ধারণা তাদের দেওয়া উচিত। ডেফিনেটলি এটা কঠিন কিছুই না, এটা সবাইকে যারা একটু মানে জাস্ট একটু বুদ্ধির খেলা দিলে এরকম হয়, এটা চেক করলে এভাবে সিপিআর দিলে আমরা খুব একটা ভালো মানে, এবং যত তাড়াতাড়ি সিপিআর দেওয়া যায়। তারপর হচ্ছে আমাদের অ্যাসিডগুলোকে বিভিন্নভাবে আমরা ইউজ করতে পারি। গভর্নমেন্ট লেভেলে একটা সিপিআর টিমও থাকতে পারে, আচ্ছা। সারা বছর বিভিন্ন জায়গায় যেয়ে তাদেরকে সিপিআর প্রোগ্রাম করতে পারে। আপনাদের এখানেও যদি আপনারা করতে চান, সিপিআর এর ট্রেনিং নিতে চান, আমরা এসে করাই দিতে পারি, ঠিক আছে। সো আমরা কিন্তু সিপিআর ট্রেনিং মাঝে মাঝে দিই বিভিন্ন জায়গায় যেয়ে, ঠিক আছে। এটা খুবই দরকার এবং ইফেক্টিভ এবং খুব একটা ভালো জিনিস। আচ্ছা, সরকারের কাছে কি আপনারা এরকম কোনো প্রস্তাবনা কি দিয়েছেন কিনা কখনো? এটা আসলে আমরা দিয়েছি এবং গত তো এইটা আমাদের কাজ আসলে চলমান, অনেক কিছু আছে দৃশ্যমান হয় না, ঠিক আছে। বিভিন্ন ডেতে আমরা মেসেজ দিয়ে থাকি, বিভিন্ন আমরা আলোচনাও করি, ঠিক আছে। এইরকম আসলে একটা উদ্যোগ নিয়ে নিলেই হয় আসলে, ঠিক আছে। এটা এনরোল করা এবং ভালো কিছু করলে দেখবেন যে আপনারও ভালো লাগছে। এবং আমরা যদি এটা সারা বাংলাদেশে আমরা প্রতিটা মানে জায়গায় বা জেলা লেভেল বা স্কুল পর্যায়ে শুরু করে দিই এবং একটা টিম তৈরি করলে তারাই পরবর্তী টিমকে শিখিয়ে দিবে, এটা খুব একটা কঠিন কিছু না, ঠিক আছে। তো আসলে এটা করাটা আমার মনে হয় যে দরকার। আচ্ছা, যেহেতু আপনি বলছেন যে আসলে সরকারিভাবে আপনারা বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়েছেন এবং কাজও করছেন, আমরা যতটুকু জানি যে নতুন সরকারের নতুন যে স্বাস্থ্যনীতি, সেখানে কিন্তু কোমরবিডিটি ডিজিজ নিয়ে কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু এই হৃদরোগ কিন্তু পড়ছে। আপনার কাছে কি মনে হয় যে এই স্বাস্থ্যনীতি অনুযায়ী বাস্তবায়ন করাটা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব? ডেফিনেটলি, আসলে ওই যে আমি প্রথমে বলছি যে আপনি চান কেনা, আমি আমাদেরকে কিভাবে দেখতে চাই। সরকারের নীতিমালা অনেক কিছু থাকবে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। এই জায়গাটি কিন্তু জনগণের অনাস্থাটা রয়েছে। আমাকে একটা দায়িত্ব দিল, এখন আমি যদি আমার রেসপন্সিবিলিটি নিয়ে কাজটা না করি তাহলে সরকারের দোষটা কোথায়? অনেক কিছু এরকম সুন্দর সুন্দর আইন আছে, সুন্দর সুন্দর কার্যক্রম আছে, দেখা যাচ্ছে যে বিভিন্ন এবং আমরা মানে সরি টু সে আমরা কিন্তু জাতি হিসেবেও কিন্তু আমরা একটু দেখবেন যে কেমন আচ্ছা করছি কোরবানে, দেখা গেল যে আমাকে একটা কাজ দিল, সেই কাজটা দেখার জন্য আরেকজন লোককে নিয়োগ দিতে হচ্ছে। ব্যাপারটা তা না, এটা আমার রেসপন্সিবিলিটি, কাজটা আমার দায়িত্ব নিয়ে করতে হবে আর কি, ঠিক আছে। তো অনেক কিছু এরকম ভালো ভালো জিনিস আছে, এটা হচ্ছে আমাদের এই সুযোগটা আমাদের নিয়ে নিতে হবে যে না, আমরা এই জিনিসটা নিজেদের স্বার্থে হোক, সারা বাংলাদেশের সামগ্রিক মানুষের ভালো থাকার স্বাস্থ্য হোক করতে হবে এবং একটা ইফেক্টিভ কিছু করেন, দিন শেষে আপনার যেমন ভালো লাগবে, একটা ভালো একটা অ্যাচিভমেন্ট হলো, ঠিক আছে। সব কিছু লাকি হবে, সব কিছু মানে এটা হবে সেটা না, অর্থাৎ আমরা বলতে পারি যে ব্যক্তি, সমাজ, সরকার, এই যে একটা কম্বিনেশন, সবকিছু মিলেই কাজ করতে হবে। এরই প্রসঙ্গে আমি একটু আসতে চাই যে এনসিডি কর্নার, যেটা প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে কিন্তু রয়েছে, কিন্তু এনসিডি কর্নার সম্পর্কে কিন্তু অনেকে অবগত নয়। একটু জানবো আপনার কাছে যে কি কি সার্ভিস এখান থেকে আসলে পাওয়া যায়। ঠিক আছে, এনসিডি কর্নার আমরা দেখেছি যে কয়েক বছর আগে একটা অসাধারণ একটা কার্যক্রম ছিল আর কি। অনেক ওষুধ ফ্রি দিত, প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, সেখানে হেলথ এডুকেশন দেওয়া হতো। দেখলাম ধীরে ধীরে সেই জিনিসগুলো আস্তে আস্তে সময়ের পরিপ্রেক্ষিতে সেইগুলো মানে চেঞ্জ হয়ে গিয়েছে। সারা পৃথিবীতে কিন্তু একটা এনসিডি নিয়ে এখন হুলস্থুলস অবস্থা, বাংলাদেশেও কিন্তু আমরা তো দেখছি যে এখন খুব সংক্রামক রোগের পাশাপাশি অসংক্রামক রোগের কিন্তু প্রাদুর্ভাব অনেক বেশি, এবং সংক্রামক রোগের সুবিধা হচ্ছে যে আপনি এটা মানে খুব সহজে কিউর করা যায়, কিন্তু এটা এমন একটা জিনিস যে কিউর হচ্ছে না। প্রেশার, ডায়াবেটিস, এটা তো কিউর করা যাচ্ছে না, কন্ট্রোল করে রাখছে। মোটিভেশন দরকার, সাস্টেন একটা মানুষের ভিতর একটা ড্রাইভ দরকার যে না ইউ শুড টেকে মানে জিনিসগুলো সিরিয়াসলি নাও, সারা জীবনের একটা গেমের ব্যাপার আর কি, অনেক দিন ধরে। তো এই ফ্যাসিলিটিগুলো কমে গেছে, এটা খুবই আমার মনে হয় যে আবার চালু হবে। ঠিক আছে, আমরা আশা করি
এই জিনিসগুলো আসলে ভালো চালু কাজকে করার অ্যাপ্রিশিয়েট জন্য করতে আসলে হবে। আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেটাই আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আপনার পরামর্শ কি? আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। আপনি বলছিলেন যে এসিটি কর্নারের যে সার্ভিসেসগুলো রয়েছে সেটা এখন যদি আমরা বলি যে কিছুটা হয়তো ম্লান হয়ে গেছে, আপনি বলছিলেন যে কিছু পদক্ষেপ নিতে পারলে সেটাকে আমরা আবারও অ্যাক্টিভ করতে পারবো এবং আরও ইমপ্রুভ করতে পারবো। পদক্ষেপগুলো আসলে কি কি হতে পারে? মানুষকে আসলে রিচার্জ করার মতো, আমাদের মোবাইল যেমন চার্জ কমে গেলে আমরা রিচার্জ দিই, সেরকমভাবে আমাদের প্রথমে আগে প্ল্যান করে নিতে হবে যে আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে। যে মানুষগুলো থাকবে, এখন ডিজিটালাইজেশনের খুব ইফেক্টিভ ডাটা দরকার। আমরা এআইকে ইউজ করতে পারি স্ক্যানিংয়ের পারপাসে। প্রতিটা মানুষের ডাটা থাকবে, ঠিক আছে? আমরা একটা গ্রামে কতজন মানুষ হাই রিস্ক, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, স্ক্যানিং করা কোনো ব্যাপারই না। আমাদের সুন্দর টুল আছে, সেই টুলগুলোকে ইউজ করে হাই রিস্ক পপুলেশনগুলোকে বেশি বেশি তাদেরকে মোটিভেট করা, তাদের রেগুলার প্রেশার দেখা, ডায়াবেটিস দেখা, তাদের দরকার হলে বাসায় বাসায় চলে যেতে হবে, ঠিক আছে? সেটা যদি না হয়, আমাদের যে কর্নারগুলো আপনারা আসেন, অর্থাৎ ডোর টু ডোর সার্ভিসেস। এক্স্যাক্টলি, সেটা কিন্তু করা সম্ভব, ঠিক আছে? আমাদের যে ম্যান পাওয়ারগুলো আছে তাদের সুষ্ঠু ব্যবহার এবং তাদের জন্য তাদের যে ফ্যাসিলিটিগুলো সেইগুলো এনশিওর করা, তাহলে কিন্তু মানুষ আবার রিচার্জ হবে, কাজের প্রতি আগ্রহ বাড়বে। জি, আমরা তো আসলে হৃদরোগ সংক্রান্ত অনেক কিছু আপনার কাছ থেকে জানলাম, সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি কি হতে পারে সেটাও জানলাম, কিন্তু প্রতিরোধটা আসলে আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, আমার এই ক্ষেত্রে কয়েকটা টুলস বা স্ট্র্যাটেজি আছে যে একটা সুস্থ সুন্দর জীবনের জন্য একটা সুস্থ হৃদয় দরকার। সেটার জন্য 5-6টা টিপস যদি আমরা মনে রাখি, যে প্রথমে একটা ভালো লাইফস্টাইল, গুড খাদ্যাভ্যাস, বিশেষ করে আমাদের এই শহরের ট্রেন্ডের যে খাবারগুলো আছে সেখান থেকে একটু মিনিমাইজ করে আমাদের শাকসবজি, ফলমূল, টক দই, সালাদ, মানে একটা ব্যালেন্স ডায়েটের ভিতর থাকা, ঠিক আছে? এবং ক্যালোরি মাপে আমরা লেট নাইটে খাওয়ার অভ্যাসটা ত্যাগ করা। তারপরে হচ্ছে চিনি, লবণ, যেগুলো হোয়াইট পয়জন বলা হয়, এগুলোকে মিনিমাইজ করা, এক্সারসাইজ করা। অনেক সময় এইগুলোকে না বার্ডেন হিসেবে নেওয়া যাবে না, মনে করতে হবে ওকে এইটা আমার পার্ট অফ দ্য লাইফ। আমরা মানে বিভিন্ন রিক্রিয়েশনাল গেম সেগুলো করতে পারি। তারপর ওজন নিয়ন্ত্রণে রাখা, আমাদের বাসায় ওয়েট মাপার মেশিন, অথবা হসপিটালে যাচ্ছে অথবা অফিসে থাকুক না একটা ওয়েট মাপার মেশিন, ঠিক আছে? সেটা দেখা। আমাদের যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে সেগুলোকে আমরা মিনিমাইজ করা, ঘুমের ক্ষেত্রে আসলে কোনো কম্প্রোমাইজ না করা এবং রেগুলার স্ক্রিনিং করা। আমার যদি প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, সেগুলোকে সচেতনভাবে আমার নিজের জন্য কিছু পরীক্ষা করব। যে পরীক্ষাগুলো মিনিমাম না করলে নয়, সেইগুলো পরীক্ষা করা এবং ডক্টরের পরামর্শ মাফিক সুন্দর একটা জীবন মানে লিড করা। তো সামগ্রিকভাবে আমাদের যে আশেপাশের যে জিনিসগুলো আছে, দৈনন্দিন জীবনের অভ্যাসগুলো, সেটাই যদি আমরা সুন্দরভাবে করতে পারি, আমাদের নিজেদের জন্য টাইম ইনভেস্ট করি, তাহলে আমরা কিন্তু ভালো থাকতে পারবো। আচ্ছা, অর্থাৎ আমরা বলতে পারি যে হেলদি লাইফস্টাইল এবং একটা ডিসিপ্লিন লাইফস্টাইল যদি আমরা মেনটেন করতে পারি, শুধুমাত্র হার্ট ডিজিজ নয়, যে কোনো ধরনের ডিজিজের রিস্কটাকে আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তার জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দর্শককে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা নিজেদের যত্ন নেবেন, তাহলে আপনার হার্ট ভালো থাকবে এবং আপনিও সুস্থ থাকতে পারবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।